নমস্কার, আমি নন্দিতা। আজ বহুদিন পর এলাম সাহিত্যিক, পৌরাণিক গবেষক এবং অবশ্যই একজন প্রখ্যাত লেখিকা জয়তী রায়ের রচিত সত্যবতী পাঠে এই সন্ধ্যায় আমি আপনাদের সঙ্গে। বেশি কথা না বলে সরাসরি চলে যাই পাঠে। চিরেগুনিন চলে গেছে আজ কয়েকদিন হলো। জেলে পাড়ার দিন চলেছে নিজের নিয়মে। আজ সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি। যমুনার নীল জলের ওপর কুয়াশার আচ্ছাদন স্থির হয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো। আজ আর কোনো যাত্রী পারাপারের সম্ভাবনা নেই। জাল জেঙে গুটিয়ে ঘরে ফেরাই মনস্থির করল কালী। না, অনুমান ভুল হলো কালীর। সে দেখল পায়ে চলা ভেজা পথ ধরে দ্রুত পায়ে এক ঋষি হেঁটে আসছেন। বিশাল দেহি গৌরবর্ণ জটাজুটো গেরুয়া বসনধারী সেই ঋষি তীরে দাঁড়িয়ে হাঁক পারলেন, আমি মহাঋষি পরাশর, ওপারে যাব, কেউ আছে কি? কাণ্ডারি। কালী চঞ্চল পায়ে এগিয়ে এসে বলে, এই যে আমি নিয়ে যাব ওপারে। বিস্মিত ঋষি বলেন, কৈবর্ত কন্যা, নিতান্তই অল্প বয়স তোমার, যমুনা নদী পার করা কি সম্ভব? বিনীত স্বরে কালী বলে, আমার প্রণাম নেবেন মুনিবর, বয়স দেখে যোগ্যতা অনুমান করবেন না। নদী পারাপার আমার নিত্যকার কর্ম। একবার পরীক্ষা করে দেখুন, আত্মবিশ্বাস আছে তোমার কন্যে। কর্ম সম্পূর্ণ আয়ত্ত হলে তবেই বিশ্বাস জাগে নিজের ওপর। সাধু সাধু। হে রূপবতী, তোমার অঙ্গ জুড়ে এমন মৎস্যগন্ধ কেন? লগি দিয়ে ডিঙিটাকে যথাস্থানে স্থির করিয়ে যত্ন করে ঋষিকে বসিয়ে দিল কালী। উত্তরে হাওয়ায় এলোমেলো চুলে কষে বাঁধন দিতে দিতে কালী উত্তর দিল, এই গন্ধ আমার জন্মগত মুনিবর। জলের তরঙ্গে ভেসে চলল ডিঙি। ঋষির চক্ষু দুটি অবাধ্য মধুকরের মতো উড়ে বেড়াতে লাগলো সামনে উপবিষ্ট অপরূপ ফুলের চতুর্দিকে। এমন রূপবতী কন্যা এইখানে এলো কেমন করে? এই ভরা নদীতে অস্ত সূর্যের রক্ত আভায় যাকে দেখলেন, ঋষি তেমনটি আগে কখনো দেখেছেন বলে মনে হয় না। ইদানিং মন ভালো নেই তার। নানা রকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন জন্ম থেকেই। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে কিছুদিন আগেই সম্পন্ন করেছেন রাক্ষস নিধন যজ্ঞ, যদিও লাভ হয়নি তাতেও। তাই আশ্রম ছেড়ে বেরিয়ে পড়েছিলেন তীর্থ ভ্রমণে। আজ যাত্রা করেছিলেন নিজ আশ্রমের দিকে। পথিমধ্যে দেখা হলো এই অপরূপার সঙ্গে। এ কন্যা মৎস্যগন্ধা, আবার অন্তজ জাতি। তবু এই কৃষ্ণা কন্যার আকর্ষণের কাছে তুচ্ছ সব অপ্সরার দল। ঢেউয়ের তালে তালে স্বল্প বস্ত্র ভেদ করে সন্ধ্যা তারা ফুটে উঠেছে যেন তার তনুতে। থেকে থেকে ঠোঁট দুটি কেঁপে উঠেছে ঋষির। কঠিন হয়ে উঠছে পেশি, শিরা উপশিরাগুলি। ঋষিরা মহান, কাম জয় করা তাদের কাছে অতি তুচ্ছ বিষয়। অন্তজ জাতির কন্যাকে সম্ভোগ করা অপরাধ। ভবিষ্যৎ ইতিহাস কলঙ্কিত হতে পারে। এসব কিছু এই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছে তার। অসম্ভব কামবোধ পীড়িত করে তুলেছে তাকে। এতদিনের পরিশ্রান্ত শরীর চাইছে সম্মুখের ওই যৌবন সরোবরে অবগাহন করে শীতল হতে। সামনে ঝুঁকে এলেন ঋষি। চলে গেল ডিঙি। স্বর যথাসম্ভব মধুর করে বললেন, কন্যা, তুমি পরম ভাগ্যবতী। তোমাকে দেখে ঋষি পরাশর কামাত্ম। আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে তোমার আগামী জীবন পূর্ণ হবে, তুমি পুণ্যবতী হবে। কালীর বৈঠা থেমে গেল। চারিদিকে নীল জল, মাঝে থমকে যাওয়া ডিঙি। বিশাল দেহি ঋষি, আর কোথাও কিছু নেই। বিপদে মাথা ঠান্ডা রেখো বলেছিল চিরেগুনিন। এখন কি করবে সে? জলে ঝাঁপ দেবে? মনের ভাব বুঝে ঋষি হাসলেন মৃদু। না কন্যা, সন্তরণে তুমি পটু হলেও লাভ হবে না কিছু।
আমি যদি চাই, আমার একটি অভিশাপে জ্বলন্ত আগুনে নিক্ষেপিত হবে তোমাদের গোটা গ্রাম। জলে ঝাঁপ দিতে যেও না। কালীর শরীর থরথর করে কাঁপছে, বুকের মধ্যে গর্জন করছে হিংস্র পশু, নিষ্ফল ক্রোধে কুঞ্চিত হচ্ছে ভ্রুযুগল। অন্ধকার হয়ে আসছে চারিদিক, তীরে তীরে জ্বলে উঠেছে পবিত্র ধুনি। মঙ্গল আরতির সময় হয়েছে, যমুনা বন্দনা করছেন ঋষিকুল। স্থান বিশেষ নির্জন না হলেও মহর্ষি পরাশর সম্পর্কিত একটি শব্দ উচ্চারণ করলে কেউ শুনবে না। কি করবে সে এখন? কালী স্থির গলায় বলে, একজন অন্তজ কুমারের কুমারিত্ব হরণের মতো অপরাধ করেও আপনি জগতে পূজ্য থাকবেন। যুগে যুগে বিখ্যাত ব্যক্তিগণ আপনার আদর্শে অসহায় যৌন সুখ ভোগ করবে। অপরাধী করা হবে আমাদের, কলঙ্কের ভাগী হবে অনুরা কন্যারা। বিবাহ পূর্ব সঙ্গমের ফলে পিতা সমাচ্যুত হবেন। আপনার ধর্ম কি তবে এই কথা বলে ঋষিবর? ঋষি পরাশর বিস্মিত হলেন। এ কন্যা রূপবতী শুধু নয়, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী। অন্তরের বিভায় উজ্জ্বল মুক্তির দিকে তাকিয়ে শান্ত স্বরে ঋষি বললেন, মস্তিষ্কের চর্চা করলে কাম ইচ্ছে প্রবল হয়। কাম বা যৌনতা ঔষধের মতো। অন্যায় যেন বহু সময় আক্রান্ত হয়ে পড়ি আমরা। তোমার কোনো ভয় নেই কন্যা, ঔষধি বিদ্যায় পারঙ্গম আমি। ফিরিয়ে দেব তোমার কুমারিত্ব, কথা দিচ্ছি। তুমি না চাইলে এই সত্য গোপন থাকবে চিরকাল। আর আমার অন্তরের আলো মুছে যাবে মহিষী। অন্ধকারে বাঁচব কেমন করে? শোনো কন্যা, অধীত তপস্যা বলে বুঝতে পারছি তুমি সাধারণ নও। আমার সঙ্গে সম্পর্ক তোমার ক্ষতির কারণ হবে না। এসো। ঋষি পরাশর কালীকে নির্দেশ দিয়ে ডিঙি নিয়ে গেলেন যমুনার বুকে জেঁকে ওঠা দ্বীপে। তপস্যারত মুনিদের দৃষ্টি আড়াল করার জন্য সৃষ্টি করলেন ঘন কুয়াশা। এখন সময় চাই, অনন্ত বিশ্রাম চাই। এই কন্যা অসাধারণ, তার সম্পূর্ণ রূপ রস আত্মস্থ করে নিতে হবে। শুধুমাত্র ভোগ নয়, সৃষ্টি করতে হবে। ঋষির দর্শন, জ্ঞান, মনন আর ধীবর কন্যার তেজ ও বুদ্ধির মিলনে সৃষ্টি হবে শ্রেষ্ঠ শক্তি। এই কন্যা এখনো কুমারী, শক্তির আধার। উপযুক্ত সময় তিনি লাভ করেছেন এমন রমণী রত্ন। এখন আর সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু একটি মাত্র বাধা হলো শরীরের রত্ন, শরীরের ওই তীব্র মৎস্য গন্ধ। এই যমুনা তীরে আছে এমন গুল্মরাজি, যা দিয়ে কন্যা হয়ে উঠবে পদ্মগন্ধা। যতদিন বেঁচে থাকবে স্বর্গীয় সুগন্ধে আমোদিত হবে চতুর্দিক। মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা হয়ে উঠতে উঠতে কালী সহন করেছে অসম্ভব যাতনা। মনে পড়ছিল জন্ম সময়ের কাহিনী। পালক পিতা দাস রাজা বলেছিলেন তিনি পেয়েছিলেন পুত্র এবং কন্যা দুই, কিন্তু তার জন্মদাতা পুত্রটিকে গ্রহণ করে কন্যাটিকে ধীবরপল্লীতেই ফেরত পাঠিয়ে দেন। এর বিপরীত হলে আজ এমন দুর্যোগের মুখে পড়ত না সে। কঠিন হয়ে উঠল কিশোরীর নরম মন। নীরবে শপথ নেয় সে কোনো দিন ক্ষমা করবে না কাউকে। কঠোর নির্মম হবে সে। পদ্মগন্ধা হয়েও অন্তরে সে বহন করবে তীব্র ঘৃণা। ঋষি পরাশর তাকে সম্বোধন করেছেন সত্যবতী নামে। নাম পরিবর্তন হয় হোক, অন্তরে কালী থাকবে সে। ঋষি পরাশরের ইচ্ছা পূর্ণ হলো। শরীর মনে আরামের প্রলেপ ছড়িয়ে দিল সত্যবতীর সঙ্গ। তৃপ্ত মুনি ঘোষণা করলেন, এইবার সময় হয়েছে সৃষ্টির, তোমার প্রসবের সময় আগত। হে কৃষ্ণবরণী পিঙ্গল নয়নী সুন্দরী, তুমি অসুখী বোধ করো না, তোমার কোনো ক্ষতি হবে না। আমার ঔষধি বিদ্যায় তুমি পুনরায় লাভ করবে কুমারী জনী। পুত্র জন্ম হলো, নাকি আবির্ভাব হলো আগামী নক্ষত্রের। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। জন্ম মুহূর্তে 3 ভুবন জুড়ে আলোড়ন পড়ে গেল। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল পিতার মুখ। আবির্ভূত হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ। পুত্রকে কোলে নিয়ে সত্যবতীর দিকে ফিরে গিয়ে বললেন,
হে আয়ুষ্মতী, সৌভাগ্যবতী, সত্যবতী, তুমি ফিরে যাও কুমারী অবস্থায়। মাতা যমুনা সাক্ষী রইলেন, যখন প্রয়োজন হবে তখনই তোমার কাছে আসবে পুত্র, কথা দিলাম। তারপর সন্তানকে সঙ্গে নিয়ে বিদায় দিলেন। নারী ধীবর কন্যা, তাকে ভোগ করা যায়, স্বীকৃতি দেয়া যায় না। পুত্র ঋষি ঔরসের, তাই সে থাকবে পিতার কাছে। ঋষির গমন পথের দিকে তাকিয়ে শুষ্ক তপ্ত চোখে রইল সত্যবতী। রাগ নয়, দুঃখ নয়, হতাশা নয়, ভিতর জুড়ে জ্বালা, শুধু জ্বালা। অপমানের আগুনে শিখা জ্বলছে দাউ দাউ করে। এত স্পর্ধা, এত অহংকার! তার নারীত্ব, তার যৌবন ভোগের জন্য কেবল একদিন এমন আসবে যেদিন মাথা নিচু করে দয়া ভিক্ষা করতে হবে এই পুরুষ সমাজকে। সেই ক্ষমতা অর্জন সে করবেই। বৈঠা তুলে উঠে দাঁড়ালো সত্যবতী। পিতা অপেক্ষায় আছেন। ঋষি বুঝিয়েছিলেন পিতাকে, সাধন ভজনের সহায়তা করবে তার কন্যা, বিনিময়ে পরম সৌভাগ্য লাভ করবে জেলে গ্রামটি। তাই ফিরে যেতে কোনো সমস্যা নেই। পরিজনেরা মনে করবে কাজ সেরে ফিরে এসেছে তাদের কন্যা। শুধু সত্যবতী জানবে, যে যায় সে কখনো ফিরে না, যে যায় সে কখনো ফিরে না। ফিরে কি? ভাবতে থাকুন, তার সাথে আমিও রয়ে যাই এই সত্যবতীর মায়ায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার আসছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে।